অধ্যক্ষ মহোদয় বলেছেন যে তালিবানি সংস্কৃতি আমাদের এই আলোচনায় প্রাসঙ্গিক হতে পারে কিনা। কারণ যদিও আমি আন্তর্জাতিক সম্পর্কে সামান্য কিছু ব্যুৎপত্তি আছে, কিন্তু মূলত আমার বিচরণ ক্ষেত্র ছিল ইতিহাস, এবং সেখানে ভারতবর্ষের আধুনিক ইতিহাসই আমার কাছে অনেক বেশি সে বিষয়ে আমি অনেক বেশি চর্চা করেছি। শুধুমাত্র আধুনিক ইতিহাস বললে হবে না, ভারতবর্ষের ইতিহাস নিয়েই আমার আগ্রহ আছে। সেটা প্রাচীন ইতিহাসও হতে পারে, মধ্যযুগের ইতিহাসও হতে পারে। খানিকটা ইউরোপের ইতিহাসের চর্চাও আমি করেছি, যেটার সঙ্গে বিবেক তালুকদারের সেই প্রজন্মের সেই ছাত্রদের পরিচিতি আছে, রেনেসাঁ, পলিটিক্যাল থিওরি, এসব। তাই তালিবানকে যদি প্রাসঙ্গিক করতে হয় তাহলে বলতে হয় যে সমন্বয়বাদী সংস্কৃতির ধারা ভারতবর্ষের মূল স্রোতের জাতীয়তাবাদকে সঞ্জীবিত করেছে বহু যুগ ধরে, তালিবানি সংস্কৃতি তার বিরুদ্ধে একটা আঘাত। আমি এখানে শুধুমাত্র তালিবানের ওই রাজনৈতিক প্রেক্ষিতকে বলছি না। তালিবান একটা সংস্কৃতির মধ্যে এক ধরনের ধর্মান্ধতা আছে, এক ধরনের রিজিডিটি আছে, এক ধরনের স্বাধীনতা বিরোধী অবস্থান আছে, ব্যক্তি স্বাধীনতা বিরোধী অবস্থান আছে। সুতরাং সেটা আমাদের কাছে আদর্শগতভাবে গ্রহণযোগ্য নয়। যদিও আমি জানি বেশ কিছু র্যাডিক্যাল ইন্টেলেকচুয়ালস এর মধ্যে অনেক কিছু প্রগতিবাদী কিংবা অনেক সম্ভাবনা দেখেন, আমি দেখি না। সুতরাং তালিবান যদি বলতে হয় এইটুকুই আসে, এর বেশি আজকে যেটা আমি বলতে চাইছি তার মধ্যে তালিবানকে ঢুকিয়ে দেওয়া খুব সহজ নয়। আমার বিষয় ছিল, যখন বিবেক আমাকে বলতে বলে, যে আমার মনে ভাবনা এসেছিল যে ভারতবর্ষের স্বাধীনতা সম্বন্ধে যে বিভিন্ন দৃষ্টিকোণ আছে সেই বিষয়টা নিয়ে যদি আমার ছাত্রছাত্রীদের কিছু কথা বলি তাহলে হয়তো তাদের উপকার হবে। আমারও যে অধীত বিদ্যাটা অনেকটা হারিয়ে গেছে সেটা আবার পুনরুদ্ধারের একটা চেষ্টা করা যেতে পারে। বেশ কিছুদিন তো আর ক্লাসে যাইনি, আর নতুন নতুন দিকে চলে গেছি, আর খানিকটা সেইভাবে জাতীয়তাবাদের ইতিহাস নিয়ে নতুন করে বিশেষ যে কিছু ভেবেছি তাও নয়। আর এমন একটা দিনে আমাকে বলতে বলা হয়েছে যে স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছরের পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, সেখানে ব্যক্তির উদ্বেলতা এবং স্বাধীনতা সম্বন্ধে তার যে উৎসাহ, তার যে আনুগত্য, সেইটা অনেক বেশি মুখ্য ভূমিকা নেয়। সেখানে ঐতিহাসিকের মননের ভূমিকাটা অনেকটা গৌণ হয়ে যায়। কারণ আমরা যখন আনুষ্ঠানিকভাবে একটা স্মৃতিকে উদযাপন করি, তার মধ্যে যে ধরনের আতিশয্য থাকে সেটা একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটা বিষয়কে বিচার করার ক্ষেত্রে থাকে না। ফলে সমস্যাটা খুব কঠিন। একদিকে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটা উদ্বেল ভাব, অন্যদিকে যে স্বাধীনতা আমরা দেখলাম, স্বাধীন ভারতে বেঁচে থাকার যে অভিজ্ঞতা এবং স্বাধীন ভারতের বিবর্তন নিয়ে সামান্য কিছু জ্ঞান চর্চার যে অভিজ্ঞতা, তার থেকে যে মনন সৃষ্টি হয় কিংবা যে অবস্থান আমরা নিচ্ছি, তার মধ্যে সবসময় একটা সেতু বন্ধন করা সম্ভব হয়নি। ফলে সঙ্গত কারণেই স্বাধীনতা প্রাপ্তির পরে স্বাধীন রাষ্ট্র গঠন এবং একটা স্বাধীন সমাজ গড়ে তোলার প্রকল্পের ক্ষেত্রে যে কিছু অসম্পূর্ণতা রয়ে গেল সে বিষয়ে আলোচনা অবশ্যম্ভাবী। এমনটা ভাবার কারণ নেই। আমরা স্বাধীন হলাম এবং একটা সব পেয়েছির দেশে আমাদের আবির্ভাব ঘটল। আমাদের রাজনৈতিক নেতৃত্ব এমনটাই আমাদের ভাবাতে চেয়েছেন, কিন্তু আমাদের জীবনের অভিজ্ঞতা তেমনটা বলে না। আর এই যে আমরা উদযাপন করি,
সেটা স্বাধীনতা দিবসের উদযাপন হতে পারে, জাতীয় পতাকা নিয়ে আমাদের যে ভাবনা সেটা হতে পারে, জাতীয় সঙ্গীত নিয়ে যে ভাবনা সেটা হতে পারে। প্রত্যেকটাকেই আমরা একটা স্মৃতি ফলক হিসাবে কল্পনা করতে পারি। জাতি গঠন কিংবা জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রে যে জাতি গঠনের প্রচেষ্টা, সেই ইতিহাসের বিভিন্ন স্মৃতি ফলক, যেটা ইংরেজিতে করলে বলা হয়, এবং ইংরেজিতে এই মেমোরি স্টাডিজ যারা করেন তারা বলেন সাইটস অফ মেমোরি। এবং যখন আমরা এই স্মৃতি বিচরণ ক্ষেত্রটাকে নিয়ে আর একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা অন্য কিছু প্রশ্নের সম্মুখীন হই, যে স্বাধীনতা প্রাপ্তির পর কোন পর্যায়ে গিয়ে কোন ধরনের আনুষ্ঠানিকতা প্রাবল্য পাচ্ছে, কোনটা গৌণ হচ্ছে, কোনটা মুখ্য হচ্ছে। কারণ এই উদযাপন কিংবা এই আনন্দ উদযাপনটা একরকম থাকেনি। যেমন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাধীনতা যেরকম, আমাদের স্বাধীনতা প্রাপ্তি নিয়ে আমাদের যেরকম উৎসাহ, তেমনি মনে রাখা দরকার, যেটা 14ই আগস্টের ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল, যে সেই দিনটায় আমরা কিভাবে দেশ ভাগ হয়ে গেল, সেই যে দুঃসহ, সেই যে একটা ব্যর্থতার ইতিহাস, সেটাকেও আমাদের মনে রাখতে হবে। এখন এটা যে সবসময় কি উদ্দেশ্যে বলা হচ্ছে সেইটা নিয়ে মানুষের সংশয় থাকতে পারে। আমরা যদি অনুসন্ধিৎসার কারণে সেই দিনগুলোকে ভালো করে বুঝতে চাই, দুঃসময়টাকে ভালো করে বুঝতে চাই, তাহলে তার ব্যঞ্জনা একরকম। আমরা যদি আজকের প্রয়োজনে সেই ইতিহাসটাকে নতুন করে পড়তে চাই এবং তাকে ব্যবহার করতে চাই, তাহলে তার ব্যঞ্জনা আরেক রকম। সুতরাং সমস্যাটা থাকে মিনিংস নিয়ে, যে কোনখানে কোন সময়ে কি ধরনের স্মৃতি আমি ব্যবহার করছি এবং কি অর্থে ব্যবহার করছি। কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে ইতিহাসের ছাত্র হিসেবে, যে স্মৃতির এই যে ইতিহাস কিংবা স্মৃতি নির্মাণের যে ইতিহাস, সেইটা সম্বন্ধে একটা সচেতন থাকার প্রয়োজন আছে। এবং সেটা যে শুধুমাত্র স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে হয় তা নয়। আমরা দেখছি যে স্বাধীনতা দিবস উদযাপনের একটা মূল কেন্দ্র হচ্ছে, কিংবা মূল একটা তার বাঁধা হচ্ছে দেশের, রাষ্ট্রের শৌর্য প্রদর্শনের মাধ্যমে। কিন্তু শৌর্যই তো রাষ্ট্রের মূল কথা নয়। আমার রাষ্ট্র কতটা সংবেদনশীল, কতটা বিভিন্ন শ্রেণীর জন্য কতটা সেন্সিটিভ, সেগুলো প্রশ্ন আমাদের মনে আসে। তাই এই অঙ্গন থেকে বেরিয়ে একটা অন্য ধরনের আলোচনায় যাওয়ার প্রয়োজন আছে, যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই প্রচ্ছন্ন রয়েছে, কিন্তু সেটা আরেকটু বিস্তৃত আলোচনার দাবি রাখে। এটা মনে রাখা দরকার যে 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষের বিভিন্ন শহরে মানুষ উদ্দীপ্ত হয়ে উঠেছে, তারা নানা আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের স্বাধীনতা প্রাপ্তিকে গ্রহণ করছে, তখন এই অখণ্ডিত উপমহাদেশের একটা অংশের একটা বড় জনগোষ্ঠী প্রাণ হাতে করে দেশান্তরে পাড়ি দিচ্ছেন। এই দেশান্তর যাত্রাও কিন্তু ওই স্বাধীনতার অন্য একটা মুখ। এই বলে আমি স্বাধীনতার মূল্যটাকে কমাতে চাইছি না, কিংবা মূল্য অস্বীকার করছি না। কিন্তু একদিকে যেরকম সারা কলকাতা শহরে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল, জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, নানা আনন্দ অনুষ্ঠান সঙ্গীতের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা উদযাপিত হচ্ছে, অন্যদিকে অন্ধকারের জঙ্গলের রাস্তায় নদী পথ দিয়ে একটা বড় সংখ্যক মানুষ আশ্রয়ের সন্ধানে স্বাধীন ভারতে আসছে দেশান্তর যাত্রায়। তো এই যে
ঘটনাটা ঘটেছিল, যখন আমরা স্বাধীনতার ইতিহাসের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করি, এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা যায় না। কারণ স্বাধীনতা ঠিক পরবর্তী দশকগুলিতে এই দেশান্তর যাত্রা আরো প্রবল আকার নিয়েছিল, বিশেষত পূর্ব ভারতে। পশ্চিম ভারতের ক্ষেত্রে আমরা দেখছি অত্যন্ত বিভৎস এক ধরনের নরমের যজ্ঞ, যার মধ্য দিয়ে এক ধরনের এক্সচেঞ্জ অফ পপুলেশনের মতনই ঘটে গেছিল পাঞ্জাবে। পূর্ব ভারতে তেমনটা ঘটেনি। পূর্ব ভারতে এই অভিবাসন ঘটেছে অনেক দিন ধরে, 1947 থেকে যার শুরু। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যারা কৃষিজীবী মানুষ, চাষি ভাই, তারা আসেননি। শিডিউল কাস্টের নেতা যোগেন মন্ডল পূর্ব পাকিস্তানের থেকে গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে কিংবা সেখানকার রাজনীতি এবং শাসনের সঙ্গে, শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু তাকেও চলে আসতে হয়েছিল। 50-এর দশকে গোড়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যে দেশভাগটা হলো, যে হিন্দু মুসলমানের বৈরী মনোভাব কিংবা যে দাঙ্গা, এগুলো চিরকালের মতন বন্ধ হয়ে যাবে, আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দুটো দেশ গড়ে উঠবে, সেটা ঘটল না। তার ফলে পূর্ব ভারতে অভিবাসনটা অনেক প্রলম্বিত হয়েছিল, অনেক দিন ধরে ঘটেছে। 50-এর দশকে একবার, 1960-এর দশকে 64 সালে একবার, 71 সালে আরেকবার, বারবার একটা বড় সংখ্যক মানুষ এদেশে চলে আসতে বাধ্য হয়েছে। এদের গল্পটাও কিন্তু আমরা যখন স্বাধীনতার ইতিহাসের পর্যালোচনা করি, ভাবনা ভাবি, আমরা যখন সঙ্গত কারণে স্বাধীনতাকে অত্যন্ত উৎসাহের সঙ্গে তার বিশ্লেষণ করি, উদ্দীপনার সঙ্গে তার বিশ্লেষণ করি, তখন এই যে অন্য একটা প্রতিরূপ রয়ে গিয়েছিল স্বাধীনতার প্রথম লগ্ন থেকেই, সেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে অচেতন থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। শেখর ব্যানার্জি সম্প্রতি ডিকলোনাইজেশনের উপর যে বইটি লিখেছেন, সেখানে উনি দেখাচ্ছেন যে বাংলাদেশে স্বাধীনতা উত্তর যে পশ্চিমবঙ্গ, সেখানে শাসন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে সময় লাগছে, এবং এই যে বিরাট সংখ্যক যে উদ্বাস্তু, সেই উদ্বাস্তু সমস্যায় পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক কাঠামো তা প্রায় ভেঙে পড়ার জোগাড়। এবং এই উদ্বাস্তু সমস্যায় সেই সময় নানা ধরনের সাধারণ মানুষের জীবন জীবিকা, খাদ্য সরবরাহ সব নিয়ে যে একটা সমস্যা সংকুল দিন কাটছিল, তখন এই পশ্চিমবাংলায় একটা সাম্প্রদায়িক রাজনীতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। ঘটনাটা ঘটেনি, তার কারণ যাদের আমরা বলেছিলাম তারা স্বাধীনতাকে সেইভাবে গ্রহণ করেনি, তাদের প্রচেষ্টায়। আজকে কমিউনিস্ট পার্টির আর অস্তিত্ব নেই, কিন্তু কমিউনিস্ট পার্টির সেই সময়কার যে ক্রিয়াকলাপ, সেইগুলোকে যদি আমরা দেখি, তাহলে দেখব তারা বস্তিতে বস্তিতে কমিটি গড়ে তুলছেন, যাতে পূর্ববঙ্গ থেকে আসা লোক এবং এখানকার মানুষের মধ্যে সংঘাত না বাটে, যাতে মুসলমান হিন্দুর মধ্যে সংঘাত না বাঁধে, তার একটা চেষ্টা তারা করে গেছে। কিন্তু এইটাই তো শেষ কথা নয়। কারণ কেউ যদি বলে যে গত 70 বছরে আমরা স্বপ্নভঙ্গ হয়েছে আমাদের অনেক, কিন্তু একই সঙ্গে বলতে হবে অনেক স্বপ্ন চরিতার্থ হয়েছে। এবং কিভাবে ঐতিহাসিকের মনন স্বাধীন ভারতের রাজনৈতিক বিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছিল, সেই দিকে আজকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমরা যদি স্বাধীনতা উত্তরকালের ইতিহাস চর্চা দেখি, সেখানে দেখব ঐতিহাসিকদের মধ্যেও সেই উৎসাহটা সঞ্চারিত হয়েছে। 1950-60-এর দশকের ইতিহাস চর্চায় আমরা দেখছি কংগ্রেস কিভাবে একটা সংগঠন গড়ে তুললো, কিভাবে গণরাজনীতির প্রসার ঘটলো,
কিভাবে তৃণমূল স্তরে গ্রামে গঞ্জে কংগ্রেসের সংগঠন গড়ে উঠল, কিভাবে নানা পর্যায়ে ইংরেজ বিরোধী উপনিবেশ ঔপনিবেশিক রাষ্ট্র বিরোধী সংগ্রাম গড়ে উঠল, সেই সংগ্রামের নানা চিত্র, নানা রূপ, নানা প্রবণতা, এই সব মিলিয়ে আমরা একটা ক্লাইম্যাক্সে রিচ করছি 1947 সালে। এবং 47 সালে সংবিধান সভায় আমরা সেই যে ভাবনা আমরা ভেবেছিলাম সেটাকে ফলপ্রসূ করার একটা কংগ্রেসের যারা প্রতিনিধি এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিচ্ছেন। এটা হলো একটা স্বপ্ন দেখার ইতিহাস, একটা ডিসকোর্স অফ হোপ, আশার বয়ান। এবং 60-এর দশকের ইতিহাস চর্চা, 50-এর দশকের ইতিহাস চর্চা এই আশার বয়ানের মধ্যে আবদ্ধ। ফলে নানা ধরনের প্রবণতার আলোচনা হচ্ছে, নানা ধরনের ধারা স্বাধীনতা সংগ্রামের সেই নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে এই বিভিন্ন ধারায় সঞ্জীবিত হয়ে স্বাধীনতা আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করছে, যার ফলে শেষ পর্যন্ত ইংরেজ সরকার এখান থেকে তাদের রাজ্যপাট গোটাতে বাধ্য হচ্ছে, সেই গল্পটা আমরা শুনেছি। এবং এই গল্পটা খানিকটা ইংরেজ ঐতিহাসিকদের যে বক্তব্য, যে ইংরেজরাই স্থির করেছিল যে 1947 সালে তারা ক্ষমতা হস্তান্তর করে দেবে, এবং এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সূত্রপাত ঘটেছিল অনেকদিন আগে থেকে নানা ধরনের প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে। 1909 সাল, 1919 সাল, 1935 সাল, প্রত্যেকবার ক্রমান্বয়ে ভারতীয়দের হাতে সামান্য কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, এবং তার ফলেই ইংরেজদের মনটা প্রস্তুত ছিল যে একটা না একটা সময় আসবে, এবং সেটা 1947-এ এলো, যে তারা ক্ষমতা হস্তান্তর করে দেবে। ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজদের দান, ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করেছে, তাই আমরা স্বাধীন হয়েছি। এমন বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি সঙ্গত কারণেই। এবং ভারতীয় ঐতিহাসিকরা প্রমাণ করলেন যে কিভাবে নানা ধরনের আন্দোলনের মধ্য দিয়ে, নানা ধারার মধ্য দিয়ে, ঔপনিবেশিক বিরোধী যে আন্দোলন তার বিভিন্ন ধারার মধ্য দিয়ে জাতীয় আন্দোলন শক্তিশালী হয়ে উঠে যেভাবে ঔপনিবেশিক রাষ্ট্রের উপর আঘাত করেছিল, তার ফলেই ইংরেজরা চলে যেতে বাধ্য হয়। যখন তাদের অনুগত সৈন্যরা বিদ্রোহ করছে, যখন তাদের প্রশাসকরা আর তাদের সঙ্গে কাজ করতে চাইছেন না, একটা ম্যান পাওয়ার ক্রাইসিস দেখা দিচ্ছে তখন, এবং সর্বোপরি তাদের ভারতবর্ষকে ধরে রাখার মতন আর্থিক সঙ্গতিও আর নেই, তখন তারা চলে গেল, নিজের থেকে নয়, চাপে পড়ে। এবং এমনটা অনেকেই বলছেন যে নিজেদের প্রয়োজনে তারা ওই প্রশাসনিক ওই হস্তান্তরটা করলো, যে হস্তান্তরের মধ্য দিয়ে দেশটা ভাগ হলো, এবং একটা ট্রাঙ্কেটেড সেটেলমেন্ট, যে অখণ্ড ভারতের স্বপ্ন জাতীয় নেতৃত্ব দেখেছিল, যে স্বপ্ন গান্ধী স্বাধীনতার সময়ও দেখছেন। স্বাধীনতা দিবস যখন উদযাপিত হচ্ছে, এই খণ্ডিত ভারতবর্ষ গান্ধীকে এমনই পীড়িত করেছিলেন যে তিনি তখন অনশন করছেন কলকাতার একটি বাড়িতে, যাতে এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না ঘটে। তো জাতীয় নেতৃত্বের সব থেকে যে অগ্রগণ্য মানুষ, তার মধ্যেও কিন্তু ওই যেটা স্বপ্নভঙ্গের একটা ব্যাপার ছিল। এটা যে শুধুমাত্র ঐতিহাসিকের মননে আছে তা নয়, সে সময়ের অনেকেরই মনে হয়েছিল, যারা গান্ধীবাদী, যারা পূর্ববঙ্গের কংগ্রেস নেতা, যারা পাঞ্জাবের কংগ্রেস নেতা, যাদের সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে, গান্ধীর মতন মানুষ, তাদের মনে হয়েছিল যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্নটা চরিতার্থ হয়নি। কিন্তু এই স্বপ্ন ভঙ্গের যে ইতিহাস, সেইটা স্বাধীনতা যেভাবে আমাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছিল, তার দ্বারা খানিকটা ইক্লিপসড হয়ে গিয়েছিল। 70-এর দশক থেকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেকগুলো ত্রুটি, অনেকগুলো ফাঁক ফোকর খুঁজে পেলেন। একদল ঐতিহাসিক বললেন যে
ভারতবর্ষ একটা ঐক্যবদ্ধ জাতি নয়। এখানে নানা ধরনের মানুষের বাস, নানা ভাষাভাষী মানুষের বাস। রিজিয়নই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের মূল ক্ষেত্র। সেই রিজিয়নকে ধরে রেখেছে ভাষা কিংবা সেই আঞ্চলিক সংস্কৃতি। যার ফলে স্বাধীনতা প্রাপ্তির কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রদেশে, বিভিন্ন অঞ্চলে নিজস্বতা কিংবা নিজস্ব বৈশিষ্ট্যর দাবিতে আন্দোলন হচ্ছে। তামিলদের মধ্যে ঘটেছে, এমনটা অনেকদের মধ্যেই ঘটেছে। তাদের মনে হলো যে ভারতবর্ষের জাতীয়তা সম্বন্ধে আমরা যেটা ভাবি সেই ভাবনায় কিছু গলদ আছে। ভারতবর্ষের জাতীয়তা দুর্বল, সেখানে বাঙালি জাতীয়তা অনেক বেশি প্রবল, কিংবা তামিল জাতীয়তা অনেক বেশি প্রবল। কেউ বলছেন সাব ন্যাশনালিজম, কেউ বলছেন রিজিনালিজম। এবং আমরা জানি 60-এর দশকের শেষ থেকে 70-এর দশকে এই রিজিনাল স্টাডিজ এবং রিজিনাল ন্যাশনালিজমের আলোচনা ভারতীয় ইতিহাস চর্চায় একটা বিশাল ছাপ ফেলেছিল। এবং এমনটা ঘটছে যখন কংগ্রেস সিস্টেমটা ভাঙছে, তখন কংগ্রেসের মধ্যে বিভাজন হচ্ছে, কংগ্রেস ভেঙে যাচ্ছে। কংগ্রেস 67 নির্বাচনে খানিকটা পরাজিত, বেশ কিছু জায়গায় পরাভূত হচ্ছে কিংবা তাদের নিয়ন্ত্রণ কমে আসছে সাধারণ মানুষের ওপর, তাদের প্রভাব কমছে। আঞ্চলিক দলগুলো গড়ে উঠছে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তারা সেই অঞ্চলে নিজস্ব একটা ক্ষমতার ক্ষেত্র সৃষ্টি করতে আগ্রহী হচ্ছে। এইরকম একটা বাতাবরণের মধ্যেই এই নতুন দৃষ্টিভঙ্গিটা এলো। এই দৃষ্টিভঙ্গি আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, সে সম্পূর্ণ অসত্য তাও নয়। ভারতবর্ষের জাতীয়তাবাদী মননে এই বিভিন্ন ধরনের জাতির সহাবস্থানের কথা আছে। বঙ্কিমের লেখাতেই আমরা দেখি জাতি কথাটা নানা অর্থে ব্যবহৃত হয়েছে। ভারতবর্ষীয় জাতি, হিন্দু জাতি, ব্রাহ্মণ জাতি, জাতি কথাটার ব্যবহার বিচিত্র এবং বহুমাত্রিক। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি খুঁজছেন ভারতবর্ষের জাতীয়তা কোথায়, এবং শেষ পর্যন্ত যে উত্তরটা দিচ্ছেন যে ভারতবর্ষ হলো একটি ভারতবর্ষীয় মহাজাতি। যে ভারতবর্ষীয় মহাজাতি শক্তি এবং অস্তিত্বের উৎস হচ্ছে সমন্বয়, বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয়, বিভিন্ন মানুষের মধ্যে সমন্বয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয়। এই সমন্বয়বাদী সংস্কৃতির একজন প্রধান প্রবক্তা হিসেবে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ লিখছেন ভারতবর্ষের ইতিহাসের ধারা। সেটাকে ভারতীয় একটা অন্যতম প্রধান টেক্সট বলে ধরা যেতে পারে। এবং সেখানে এই সমন্বয়বাদের কথা বলা হচ্ছে যে নানা ধরনের ধর্মীয় ভাবনার সমন্বয় ঘটছে, যেটা পরবর্তীকালে মধ্যযুগ সমন্বয় ঘটেছিল। রামচন্দ্র রবীন্দ্রনাথের দৃষ্টিতে একটা কল্যাণকামী রাষ্ট্রের প্রতীক। তার স্পর্শে অনুর্বর জমি উর্বরা হয়, অন্তজ মানুষ, প্রান্তিক মানুষ, আর্যদের কিংবা রাজশক্তির সেতু বন্ধন ঘটেছে। তো এইটা হলো জাতীয়তাবাদী ভাবনা। ঐক্যের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তখনকার ইতিহাসের লেখায়, ইতিহাসের টেক্সট বইয়ে আমরা প্রায়ই দেখি। এখনো আছে কিনা জানি না, হয়তো এখনো আছে। সুতরাং এই বৈচিত্র্যের স্বীকৃতি ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় সবসময় পেয়েছে। এবং যখন এই বৈচিত্র্যের স্বীকৃতি আমরা জায়গায় আমরা একটা অত্যন্ত ইউনিফর্মিটির কথা বলি, তখনই সমস্যাটা হয়। এবং তার ফলে ভারতীয় রাষ্ট্রের প্রবণতা, যেটা সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, সেটা অনেকটাই আমাদের যে স্বপ্ন দেখা 1947-এর স্বপ্ন কিংবা ঠিক তার পূর্ববর্তী পর্যায়ে ভারতীয় জাতীয়তাবাদীদের যে স্বপ্ন, তার থেকে অনেকটাই বিচ্যুত। এই বিচ্যুতির কালে আরেক দল ঐতিহাসিক এসে বললেন
যে ভারতের রাজনীতির দিকে চেয়ে দেখো, এটা খালি ক্ষমতার লড়াই। যারা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তাদের নিজস্ব একটা ক্ষমতার ক্ষেত্র সৃষ্টি করতে চাইছে, এমনটা যে আজকে ঘটছে তা তো নয়। যখনই ইংরেজ খানিকটা সুযোগ সুবিধা দিয়েছে, তখনই ভারতীয়দের মধ্যে প্রবল বাকবিতণ্ডা, প্রবল ঝগড়া শুরু হয়েছে সেই ক্ষমতা লাভের জন্য। আমরা বলছি কেমব্রিজ স্কুলকে নানা রকম ভাবে আখ্যায়িত করা হয়েছে নেমিয়ারিজম, যে রাজনীতির উৎস কোনো আদর্শ নয়, রাজনীতির উৎস ক্ষমতা এবং ক্ষমতা লেখা। তাই জাতীয়বাদ সাম্রাজ্যবাদ সেরকম দুর্বল। অনিল শীলের ভাষায় জাতীয়বাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে সুতরাং এতদিন আমরা যে কল্পনা করে আসছিলাম যে ঔপনিবেশিক রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যে জাতীয়তাবাদ তার শক্তি সংগ্রহ করেছিল, সেই ভাবনাটা অলীক ভাবে ভারতবর্ষের রাজনীতিকে যদি বুঝতে হয়, সেটা জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনের মধ্যেও একই কথা প্রযোজ্য, প্রাসঙ্গিক। ক্ষমতার লড়াইটা বুঝতে হবে। তারপরে আরো একটা বিচিত্র ভাবনা, আরো উগ্রবাদী, যে সাধারণ মানুষ এবং নেতৃত্বের মধ্যে একটা দুর্লভ ব্যবধান ছিল। ফলে সাধারণ মানুষ তাদের মতন করে আন্দোলন সংগঠিত এবং রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজনে তাদের ব্যবহার করেছে, প্রয়োজনে তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। একটা ম্যানিপুলেশন, যে ম্যানিপুলেশন কথাটা অনিল শীলের মতন কিংবা তার যে অনুগত ছাত্রদের মধ্যে দেখা গেছে, সেই ম্যানিপুলেশন তত্ত্বটাই একটা ভিন্ন পরিচ্ছদে, ভিন্ন আচ্ছাদনে পরিবেশিত হচ্ছে। যে সাধারণ চাষির চিন্তার ক্ষমতা নেই, সুতরাং চাষি এবং নেতা যখন একত্রিত হচ্ছে, সেটা ওই ম্যানিপুলেশনের সম্পর্ক, প্রয়োজন চাষি আন্দোলনের শক্তির খাতিরে, প্রয়োজনে তাকে আমি দূর করে দেব। এইটা প্রবল ভাবে আমাদের প্রভাব ফেলেছিল, এই ধরনের বিভিন্ন চিন্তা 1970-এর দশকে, 80-র দশকে, যখন ভারতীয় স্বাধীনত রাষ্ট্রের অভিজ্ঞতা সবসময় আমাদের কাছে সুখকর হয়। কিন্তু এমনটা ভাবা যায় না। 1947-এর পরে ভারত রাষ্ট্র কিভাবে বিবর্তিত হবে, সেটা 1947-এর আগে যারা ভারতীয় জাতীয়তাবাদী নায়ক ছিল না। ফলে তারা একটা স্বপ্ন তো দেখেছিলেন, সেই স্বপ্ন তো আমাদের উদ্বেলিত করেছে। 1957 যেখানে রবীন্দ্রনাথ এবং তার মতন অনেকের লেখনীতে আমরা দেখছি সে সমন্বয়বাদী চেতনা, যেখানে হিন্দু মুসলমানের বিরোধ থাকলেও সেই বিরোধের নিরসন আমাদের সংস্কৃতির মধ্যেই প্রথিত আছে। আমরা দেখেছি যে 1935-36-এ কংগ্রেসি রাজনীতির অঙ্গনে একটা সাম্যবাদী চেতনার প্রবেশ ঘটছে এবং তার ফলে নেতাজি সুভাষচন্দ্র সভাপতিত্বে কংগ্রেস একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করছে, যার মধ্য দিয়ে স্বাধীনতা উত্তরকালে স্বাধীন ভারতের অর্থনীতির একটা রূপরেখা আঁকা হয়েছিল। এবং 1947-এ যখন সংবিধান সভা নেহেরু তার এইমস অ্যান্ড অবজেক্ট স্পিচটা দিচ্ছেন, সেখানে এই সমস্ত চেতনা একত্রিত হচ্ছে এবং একভাবে নেহেরু বলছেন যে আমাদের সামনে একটা বিরাট বাধা রয়েছে, সেই বাধা অতিক্রম করে আমরা যে ভারতবর্ষ গড়ে তুলব সেটা ফেডারেল, সেখানে রাষ্ট্র দুর্বল নয় কিন্তু রাষ্ট্র আধিপত্যবাদী নয়, সেখানে ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত, সেখানে ব্যষ্টির প্রয়োজনও সুরক্ষিত, সেখানে একটা প্ল্যান্ড ইকোনমি গড়ে উঠবে খানিকটা সোভিয়েত ইউনিয়নের প্রভাবে। আমরা জানি যে রবীন্দ্রনাথ নিজেও সোভিয়েত দেশ সম্বন্ধে তার অনেক ভাবনা ছিল, কোনো কোনো ক্ষেত্রে ছাঁচে করা মানুষ সম্পর্কে তার অনীহা ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের যেভাবে একটা অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের
প্রয়োজনগুলো মেটাবার চেষ্টা হয়েছিল, সে সম্পর্কে রবীন্দ্রনাথের অনেক অনুরাগ ছিল, অনেক ভালো কথা উনি বলেছেন রাশিয়ার চিঠিতে, সে প্রসঙ্গে আসছি না। কিন্তু যেটা বলতে চাইছি যে যারা বলেছিলেন যে স্বাধীনতা আন্দোলন কিংবা স্বাধীনতার স্বপ্নের মধ্যে কোনো আদর্শ নেই, তাদের চিন্তার মধ্যে একটা অত্যন্ত সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমরা স্বভাবতই এই সমস্ত দিকে দৃষ্টি দিচ্ছি যেখানে স্বাধীন ভারতের অর্থনীতি, সমাজ, রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থা, তার একটা রূপরেখা আমরা তাদের মননে দেখছি, তাদের লেখনীতে প্রকাশিত হচ্ছে এবং সংবিধান সভায় বিধৃত হচ্ছে নানা ধরনের বক্তৃতার মাধ্যমে, বিশেষত নেহেরুর এইমস এন্ড অবজেক্ট স্পিচে। আমরা যদি এইমস এন্ড অবজেক্ট স্পিচটা পড়ি তাহলে দেখবো যে তিনি কিভাবে একটা আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে চাইছেন, যে আধুনিক রাষ্ট্র শিল্প এবং প্রযুক্তিতে স্বনির্ভর হবে, যেখানে শিল্প গড়ে উঠবে রাষ্ট্রের নেতৃত্বে, রাষ্ট্রায়ত্ত শিল্প সাধারণ মানুষের প্রয়োজন মেটাবে, কৃষি অর্থনীতির প্রগতি ঘটবে। যদিও কৃষি অর্থনীতিতে একটা কালেকটিভ ফার্মিং এর চেষ্টা 1947-48 ব্যর্থ হয়েছিল এবং সেখানে সমঝোতা করতে ভারত সরকার কিংবা কংগ্রেস সরকার বাধ্য হয়, কিন্তু সমঝোতা তো ঘটেই থাকে। কিন্তু একটা স্বপ্ন তো ছিল, সেই স্বপ্ন থেকে ভারতীয় রাষ্ট্র বিচ্যুত যখন হচ্ছে, নানাভাবে হচ্ছে, অনেক বেশি কেন্দ্রীকরণের প্রবণতা আসছে, যেটা একসময় বলা হয়েছিল যে ভারতবর্ষ একটা ট্রুলি ফেডারেল সোসাইটি, ফেডারেল স্টেট, সেখানে রাজ্যগুলির নিজস্ব একটা ক্ষেত্র রয়েছে, প্রদেশগুলির একটা নিজস্ব ক্ষেত্র রয়েছে, প্রাদেশিক সংস্কৃতি সেখানে সুরক্ষিত থাকবে, সেখানে কোনো একটি ভাষার আধিপত্য থাকবে না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে ভাবনাটা, এই ভাবনাটা যত বেশি কেন্দ্রীকরণের দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং সেই কেন্দ্রীকরণের চেষ্টা যে শুধু রাষ্ট্রক্ষেত্রে ঘটছে তা নয়, আমরা রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। কংগ্রেস সংগঠন শুধুমাত্র এক নেতার উপর নির্ভর করেছিল না। নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, অবিসংবাদিত নেতা, প্যাটেল হোম মিনিস্টার, একজন বড় নায়ক স্বাধীনতা সংগ্রামের এবং বড় নেতা। কিন্তু প্রদেশগুলোতে তাকালে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ বল্লভ পন্থ রয়েছেন, বিধানচন্দ্র রায় রয়েছেন, বিভিন্ন প্রদেশে সেই প্রদেশের নায়করা রয়েছেন এবং তাদের যারা সহযোগী তারাও যথেষ্ট নামি দামি লোক। এই যে রাজনৈতিক নেতৃত্বের যে কাঠামো, সেই কাঠামোটাও ভাঙছে, ভেঙে একটা কেন্দ্রীভূত রাজনৈতিক সংগঠন এবং নেতৃত্বের চেষ্টা হচ্ছে। ইন্দিরা গান্ধী এই দোষে সব থেকে বেশি দোষী, কিন্তু শুধুমাত্র যে কংগ্রেস অর্গানাইজেশনের মধ্যেই এইটা প্রভাব ফেলেছিল তা নয়, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই ধরনের কেন্দ্রীকরণ দেখি, যে কেন্দ্রীকরণের ফলেই আমরা অনেকে বলে থাকি যে ইলেকশনের সময় আমার একটা মুখ দরকার। কেন দরকার? প্রশ্ন করি না যে আমাদের মতন এই বিচিত্র দেশ, সেখানে নানা বৈচিত্র্য, সেখানে নানা মুখ থাকাই স্বাভাবিক। এক নেতার ধারণা আমাদের এই ফেডারেল ডেমোক্রেটিক স্ট্রাকচারে রেলেভেন্ট নয়, কারণ আমরা তো বৈচিত্র্য স্বীকার করেছি, আমরা অঞ্চলের স্বকীয়তা স্বীকার করেছি, অঞ্চলের নিজস্ব অস্তিত্ব স্বীকার করেছি। সুতরাং এই কেন্দ্রীকরণ, যেমন ক্ষমতার কেন্দ্রীকরণ বিশেষত, যেমন রাষ্ট্র কাঠামোকে অনেকটা শক্তিশালীও করেছে, অন্যদিকে দুর্বল করেছে। সংবেদনশীল রাষ্ট্র হিসাবে আমরা যে আশাটা করেছিলাম, যে স্বপ্নটা দেখেছিলাম, তার থেকে অনেকটাই বিচ্যুতি ঘটেছে। আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু সেই দৃষ্টান্ত দিয়ে লাভ নেই, এটা সকলেই জানে। এবং এটা যে শুধুমাত্র কেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। এখানে গান্ধীর যে উদারবাদী ভাবনা, গান্ধীকে অনেকে প্রাচীনপন্থী, পুরনোপন্থী, রক্ষণশীল এইভাবে বিশেষণে অভিহিত করেন। আসলে গান্ধী এক অন্য ধরনের উদারবাদী, যে উদারবাদী চেতনা নেহেরু কিংবা সুভাষ বোসের উদারবাদী চেতনার সঙ্গে মিল খায় না। নেহেরু সুভাষ বোস একটা শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করছেন,
যে রাষ্ট্রের মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে, এবং যেটা আম্বেদকরেরও সহমত ছিলেন এ ব্যাপারে। কিন্তু গান্ধীর ভাবনা ছিল সেই পুরনো লিবারালিজম, যে লিবারালিজম মনে করে যে মেজরিটি রুল কিংবা সংখ্যাগরিষ্ঠের শাসনই শেষ কথা নয়, সেখানে সংখ্যালঘু সুরক্ষিত থাকবে, ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত থাকবে, ক্ষমতার বিন্যাস এমনভাবে গ্রেডেড হবে বিভিন্ন স্তরে যেখানে রাষ্ট্র একটা অতি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না, যেখানে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে ক্ষমতার বিন্যাস থাকবে, ক্ষমতা বিন্যস্ত থাকবে, যেখানে তৃণমূল স্তরে যে স্থানীয় স্বায়ত্ত শাসন তারও কিছু ক্ষমতার ক্ষেত্র থাকবে, এবং এই পরস্পর এই বিভিন্ন স্তরগুলি পরস্পরের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, নানা আলোচনার মাধ্যমে তারা রাষ্ট্রনীতি প্রণয়ন করবেন। এই একটা ট্রু গ্রাসরুট বাট অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজড ডেমোক্রেসির ভাবনা গান্ধীর মধ্যে ছিল, যার জন্য সংবিধান সভায় বেশ কয়েকজন গান্ধীবাদী যখন নেহরু এইমস এন্ড অবজেক্ট স্পিচ দিচ্ছেন তাকে সাবধান করে দিচ্ছেন যে তিনি যেন শেষ পর্যন্ত একটা রাষ্ট্রবাদী চিন্তার উদ্গাতা হিসাবে আত্মপ্রকাশ না করেন। আরেকটা বড় দিক হলো, আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের সঙ্গে সামাজিক ন্যায় জড়িয়ে, সেটা সম্ভবাজ হতে হবে এমন কোনো মানে নেই। অনেক সময় সাম্যবাদিক রাষ্ট্র আধিপত্যবাদী রাষ্ট্র হিসাবে নিয়ন্ত্রণ করে মানুষের জীবন, যেটা সম্বন্ধে রবীন্দ্রনাথের সঙ্গত কারণেই একটা রিজার্ভেশন ছিল। কিন্তু সামাজিক ন্যায়ের যে ভাবনা ছিল যে এমন কিছু কিছু অর্থনীতির ক্ষেত্র থাকবে যেখানে রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি মুখ্য হবে, যার মধ্য দিয়ে যে সম্পদ উৎপাদিত হবে সেই সম্পদের সুষম বন্টন হবে, আয়ের বন্টন হবে, সাধারণ মানুষের আয় বৃদ্ধি করবে, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি ঘটবে, এবং রাষ্ট্রের ভূমিকা স্বীকৃতি পেয়েছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটিতে। এবং আমরা জানি যে 50-এর দশকে মহলানবিস মডেল এবং যেভাবে একটা প্ল্যান্ড ইকোনমি গড়ে তোলার চেষ্টা হয়েছিল তার মধ্য দিয়ে ওই স্বপ্নটাকে বাস্তব করার একটা চেষ্টা হয়। প্ল্যান্ড ইকোনমি যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এমন কথাটা যারা বলেন তারা ভাবার চেষ্টা করেন না যে যে সময় মাধ্যমে শিল্প গড়ে উঠছে সেই সময় কোন ব্যক্তিগত উদ্যোগী ভারী শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন। তারা কনজিউমার ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন, সেখানে লাভ বেশি। এমন কোন শিল্পে তারা বিনিয়োগ করতেন না যেখানে বহুদিন অপেক্ষা করতে হবে একটা লৌহ শিল্প কি ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য। এইসব ক্ষেত্রে যে রাষ্ট্রের ভূমিকা গৌণ বা মুখ্য, এবং এই রাষ্ট্রের ভূমিকার সঙ্গে যে ওই যে স্বপ্ন দেখাটা জড়িয়ে আছে, সেই বিষয়টা আমরা ভাবিনি যখন আমরা বলেছি যে লিবারালাইজেশন ঘটছে। ওইটা আরেকটা স্বপ্নভঙ্গের ইতিহাস। সত্যিকারের কি লিবারালাইজেশন ঘটলো, নাকি ভারতের আধুনিক উদারবাদী রাষ্ট্রের একটা রক্ষণশীল রূপান্তর ঘটল, যেখানে রাষ্ট্র তার দায়িত্ব থেকে মুক্তি চাইছে? ইন্দিরা গান্ধীর নানা বিচ্যুতি সত্ত্বেও ইন্দিরা গান্ধী কিন্তু একটা কমিটমেন্ট ছিল, তিনি প্রাইমারি হেলথ সেন্টার গুলো গড়ে তুলতে চেষ্টা করেছিলেন, ব্যাক ন্যাশনালাইজেশন করেছিলেন, যেটা সাধারণ মানুষকে অনেক উপকার করেছিল। আমরা যেই অবস্থান থেকে যদি সম্পূর্ণভাবে সরে যাওয়ার চেষ্টা করি, সম্পূর্ণভাবে যদি বলি যে বাজার আমাদের সর্বব্যাপী থাকবে, তাহলে সামাজিক ন্যায়ের পথে অন্তরায় ঘটবে। এই নিয়ে বিতর্ক হতেই পারে। কোন অর্থনীতিবিদ আমাকে বলতে পারেন আপনি বোঝেন কি অর্থনীতি? এইটুকু বুঝি যে সমস্ত দেশ 1929-এর গ্রেট ডিপ্রেশনের সময় সেলফ সাফিসিয়েন্সির এগ্রিকালচার, যেমন যারা এগ্রিকালচারিস্ট ছিল তারা অনেকটা বেঁচে গিয়েছিল, যারা সম্পূর্ণভাবে বাজার নির্ভর তারা মার খেয়েছিল বেশি।
কিন্তু সে তুলনা টেনে লাভ নেই। আমার কথা হচ্ছে এই যে আমরা যে প্রযুক্তিতে, শিল্পে যে স্বনির্ভর উন্নয়নশীল ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন চরিতার্থ করার একটা দায় আমাদের আছে। সুতরাং আজকের এই মুহূর্তে আমরা স্বীকার করে নিচ্ছি যে স্বাধীন ভারত অনেক কিছু অ্যাচিভ করেছে, এমন অনেক কিছু আমাদের জীবনে ছিল না, সেগুলো আমরা পেয়েছি। বিজ্ঞান প্রযুক্তিতে যথেষ্ট অগ্রসর ঘটেছে, শিল্পে অগ্রসর ঘটেছে, কিন্তু তার আধারটা সৃষ্টি করেছিল কল্যাণকামী রাষ্ট্রের ভাবনা। সেই অবস্থান থেকে আমরা যদি সম্পূর্ণভাবে বিচ্যুত হই, তাহলে আমরা সমস্যার সৃষ্টি করতে বাধ্য। সুতরাং আবার একটা নতুন করে স্বপ্ন দেখার পালা শুরু হলো। আমি এই ঐতিহাসিকের বক্তব্য যে আমি যদি ধরেও নিই যে আমার অনেক স্বপ্ন হয়েছে, কিন্তু যে স্বপ্নগুলো আমরা সেই আমি মধ্য দিয়ে, ঐতিহাসিক মননের মধ্য দিয়ে পুনরুজ্জীবিত করব। এখানেই আমাদের প্রজন্মের দায়িত্ব। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এই পুনরুজ্জীবনের কাজে আর সেইভাবে অংশীদার হতে পারবো না। কিন্তু আজকের প্রজন্মের যে ছাত্র, তারা যখন স্বাধীনতা দিবসের উদযাপন করবে, তারা বলবেন যে যে স্বপ্নগুলো হারিয়ে গেছে, সেই স্বপ্নগুলোকে আমি আবার নতুন করে পুনরুদ্ধার করব। এটা আমার ইতিহাসের প্রকল্প। 1947 কিংবা তার পূর্ববর্তী সময়ে আমাদের নেতা নেত্রীরা যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন অনেকটাই আমরা ক্রমশ আমাদের জীবনে অপ্রাসঙ্গিক করে দিয়েছি, ক্রমশ আমরা সেই পথ থেকে পথভ্রষ্ট হয়েছি কিংবা বিচ্যুত হয়েছি, কিংবা আমরা সরে গেছি। আমরা সত্যিকারের গণতান্ত্রিক ভাবনা থেকে সরে গেছি। মাইনরিটিকে প্রোটেক্ট করার ভাবনা আমাদের মাথায় আর নেই। আমরা সেন্সিটিভ নই অ্যাবাউট দ্য প্রোটেকশন অফ অর্ডিনারি পিপল, সেন্সিটিভ নই অ্যাবাউট দ্য প্রোটেকশন অফ পাবলিক ইন্ডাস্ট্রিজ। এই স্বপ্নগুলোকে আমার আবার যদি পুনরুদ্ধার করার প্রকল্প নিই, তাহলে সেটা আজকের ইতিহাসের ছাত্র করবে। সুতরাং স্বাধীনতা দিবসে যদি আমরা স্বাধীনতার বিবিধ প্রসঙ্গ কিংবা বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করি, তাহলে এই কথা বলেই শেষ করতে হয় যে একটা ছিল স্বপ্ন দেখার বয়ান, একটা হলো স্বপ্ন ভঙ্গের বয়ান। কিন্তু যে তৃতীয় বয়ানের কথা আমরা বলছি, যেটা আজকের ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেটা স্বপ্ন পুনরুদ্ধারের বয়ান। সেটাও ইতিহাস চর্চার অঙ্গ। এবং আজকের ছাত্রর দায়িত্ব হচ্ছে সেই নতুন সেতারের মূর্ছনা তোলার। কনফিডেন্টলি, জোরের সঙ্গে তিনি বলবেন যে আমরাই নতুন সঙ্গীত সৃষ্টি করব, ওই স্মৃতিটা যেটা হারিয়ে গেছে সেটাকে আবার পুনর্জাগরিত করে, তাকে পুনরুদ্ধার করে আমরা হব we will be the music makers. And that is where history is also relevant. That is where revival of the dream that we have lost is relevant. And that becomes one of the central concerns of historians and history students today when we celebrate the 75th year of independence. 75 বছরে এটাই হোক অঙ্গীকার, যে স্বপ্নগুলো হারিয়ে গেছে সেই স্বপ্নগুলোকে ফিরিয়ে আনো, সেই স্বপ্নগুলোকে পুনরুদ্ধার করো। সেটাই হবে আমাদের জাতির প্রতি ঐতিহাসিকের মূল কর্তব্য। ধন্যবাদ। আমার শেষ হয়েছে। হ্যালো, আমি বন্ধুত্বটা বলতে পারছি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে আগামী, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আগামী 2047 সালে আমরা যখন স্বাধীনতা শতবর্ষ উদযাপন করবো, মানে আমরা হয়তো অনেকেই থাকবো না, আপনিও হয়তো থাকবেন। আমাদের জন্যে বা টোটাল ভারতবর্ষের জন্যে আপনি কি ভবিষ্যৎবাণী করে যেতে চান, যদি একটু বলেন খুব ভালো। আমাদের প্রৌদ্যোগিক, আমাদের ঐক্য সম্পর্কে যদি একটু ভবিষ্যৎবাণী করে দেন, আমরা আশান্বিত হই। ভবিষ্যৎ দ্রষ্টা আমি নই, আমি তো না, অ্যাজ এ হিস্টোরিয়ান আপনাকে তো ঐতিহাসিক হিসাবে আমি বলতে পারি আজকে
আমি যদি আমাদের জাতীয়তা আন্দোলন কিংবা জাতীয় রাষ্ট্র গঠনের স্মৃতির কারবারি আমরা যদি হই, তাহলে কোন ধরনের স্মৃতি ক্রমশ আমাদের জীবনে গৌণ হয়ে গেছে, সেই স্মৃতিগুলোকে আবার পুনরুদ্ধার করার একটা প্রকল্প ঐতিহাসিকদের মধ্যে থাকা উচিত। এইটাই আমি বলেছি। সেই প্রকল্প সফল হবে কিনা, সেই ইউটোপিয়া আমরা অ্যাচিভ করবো কিনা, সেটা আমি জানি। আমরা সেই ভবিষ্যৎটা কি হবে আমি জানি না। আপনি যদি বলেন যে আমার মানসিক অবস্থা ব্যক্তিগতভাবে কি, আমি সম্পূর্ণভাবে নৈরাশ্যবাদী নই, আবার পুরোপুরিভাবে অত্যন্ত আশাবাদীও নই। আমার একটা দোলাচল আছে। আমি প্রতিনিয়ত মনে করছি যে উদারবাদী সমাজ এবং রাষ্ট্র গঠনের ভাবনা ভারতীয় জাতীয়তাবাদের নির্মাতাদের মধ্যে ছিল, সেই ভাবনা ক্রমশ সংকুচিত হচ্ছে, সেই ভাবনা ক্রমশ আক্রান্ত হচ্ছে নানা স্তর থেকে। সুতরাং এটাই ব্রাহ্ম মুহূর্ত, যখন ইতিহাসের ছাত্র হিসেবে সেই ভাবনাগুলোকে আবার আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা, গান্ধীকে প্রাসঙ্গিক করে তোলা। গান্ধীর যে ভাবনা ছিল রাষ্ট্র সম্পর্কে, যে গ্রেডেড পাওয়ার, সেইটাকে প্রাসঙ্গিক করে তোলা। সাংঘাতিক ধরনের এক ক্ষমতা বিস্তার যেভাবে করছে, যেভাবে ক্ষমতা রাষ্ট্রবাদী চেতনা প্রবল হয়ে উঠছে, তার বিরুদ্ধে একটা অবস্থান গান্ধীর ছিল। সেইটা আমাদের জীবনে যা প্রাসঙ্গিক হোক, সেটাই আমি বলতে চেয়েছি। এর বেশি কিছু নয়, এর বেশি কিছু বলার ক্ষমতাও আমার নেই। আমি রাজনৈতিক নেতা নই, আমার কথা বিশেষ কেউ শুনবে না। আজকে যারা আছে তারা হয়তো দু একজন ছাত্র ছিল, তারা বলে আচ্ছা উনি বলছেন, বয়স হয়েছে, একটু একটু আমরা শুনি। এর বেশি আমার কিছু বলার নেই। তবে আপনার কথাটার মানেটা আমি বুঝতে পেরেছি। ভবিষ্যৎ আমি জানি না, কি বলবো বলুন। না, ভবিষ্যৎ আমরা কেউই জানি না, কিন্তু আমাদের তো একটা আশা থাকে যে এই আশা আমরা উপনীত করতে পারি, সেটার কথাই আমি বুঝি। যেহেতু আপনি পাঁচটা অধ্যয়ন করেছেন খুব ভালোভাবে, পাঁচ থেকেই তো আমরা প্রেজেন্টের এই স্টেপটা আমাদের ইতিহাস বলে যে আমরা একটা জায়গায় গিয়ে আমরা আর ভবিষ্যতের দিকে তাকাবো না। একদল আছে যারা ফিউচারিস্ট, কিন্তু আমি ফিউচারিস্ট নই। সুতরাং আমাকে আপনি যদি বলেন যে ভবিষ্যৎ দ্রষ্টা দৃষ্টি, ভবিষ্যতের কথা না বললে আমার যা বলেছি সেটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থাকবে, আমি তাতে মানতে রাজি আছি। কিন্তু ভবিষ্যতের দিকে আমি তাকাচ্ছি না, তাকাতে পারবো না, আমি অপারগ। না, যখন আপনি প্ল্যানিং কমিশনের কথা বললেন 1950-তে, তখন তো একটা প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল ভবিষ্যতের রূপরেখা তৈরি করার জন্য। কারণ প্ল্যানিং কমিশন তৈরি করতে পারে মৌলানা, সেটা তো আমাদের অভিজ্ঞতায় রয়েছে। হ্যাঁ, সেই 2035 সালে কি ঘটবে সেটা তো আমাদের অভিজ্ঞতায় নেই। ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1930 সালে তৈরি, 30-এর দশকে হয়েছে, ত্রিপুরী কংগ্রেসে নাকি হরিপুরা কংগ্রেসে। সুভাষ বোস তখন কংগ্রেস সভাপতি। সেখানে নানা ধরনের মানুষকে একত্রে এনে স্বাধীন ভারতের অর্থনীতির রূপরেখা কি হবে সেটা আঁকা হয়েছিল, এবং সেটা খানিকটা রূপায়িত হচ্ছে পিসি মহালনবিশের নেতৃত্বে যখন প্ল্যানিং কমিশন গঠিত হচ্ছে। সেটা ঘটেছে। সেই প্ল্যানিং সম্বন্ধে আবার নানা ধরনের রিজার্ভেশন প্রশ্ন উঠেছে পরবর্তীকালে, সেটাও ঘটেছে। 2035 সালে যদি কেউ আবার নতুন করে বলেন না যে প্ল্যানিংটা খুব ভালো ছিল, সেটা হয়তো আমার পক্ষে খুব আশাব্যঞ্জক, কিন্তু তেমনটা ঘটবে কিনা আমি তো জানি না। আমি বলতে পারি ঘটলে ভালো হয়, সেটা তো উইশফুল থিঙ্কিং। উইশফুল থিঙ্কিং তো ইতিহাস নয়। আমি যদি বলেন আপনি কি চান, আমি বলবো আমি ওই রকম চাই। এটা আমার ব্যক্তিগত আশা, আকাঙ্ক্ষা, কিন্তু সেটা উইশফুল থিঙ্কিংই হবে, সেটা ইতিহাস হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো স্যার, এটা বলুন। আর একটা প্রশ্ন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা ফ্রম দি প্রাইমারি লেভেল থেকে শুনে আসছি ইউনিটি ইন ডাইভার্সিটি ভারতবর্ষের ইতিহাসের সূত্র, বুঝতে পারছি না। আমরা ছেলেবেলা থেকে পড়ে আসছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য,
ইউনিটি হ্যাঁ, ডাইভার্সিটি। হ্যাঁ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এতে কিসের ঐক্যের কথা বলেছিল বা কিসের কথা বলা হচ্ছে এখন? আমরা কি কোনোদিন কি ঐক্যবদ্ধ ছিলাম? আর যদি থাকতাম তাহলে বারে বারে বিদেশি আক্রমণ হয়েছে কেন? আমরা কি ঐক্যের কথা বলে আসছি সেটা যদি কাইন্ডলি বল। নানা ধরনের বলতে পারছে কি হুম, আমি ভারতবর্ষের ইতিহাসের ধারা যে প্রবন্ধটা উল্লেখ করলাম, 1911 কি 12 সালে লেখা হয়েছিল। আপনি যদি না পড়ে থাকেন আবার পড়ুন, তাহলে দেখবেন যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে কি বোঝাচ্ছে সেটা উনি বলছেন, হুম, উনি লিখছেন হুম, যে নানা ধরনের বৈচিত্র্য আছে, কিন্তু তারই মধ্যে আমাদের একটা ঐক্য আছে। এবং সেই ঐক্যটা আপনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দেখেছেন, শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে নয়, কিংবা সাম্রাজ্যের মধ্য দিয়ে নয়, মোগল রাষ্ট্র কিংবা গুপ্ত রাষ্ট্র কিংবা মৌর্য যুগের রাষ্ট্র, তার মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হচ্ছে তা নয়। হিন্দু ধর্মের একটা নিশ্চয়ই বড় ভূমিকা আছে, যে নানা স্থানে যে আমাদের তীর্থ ছড়িয়ে রয়েছে, তেমনটা মুসলিম পিলগ্রিমেজের ক্ষেত্রে প্রযোজ্য। একটা সময় এলো পাঞ্জাব এবং বাঙ্গাল, যেখানে মুসলমান পীরদের আমরা সংখ্যাধিক্য দেখি, সেখানে ওই ধরনের একটা সমন্বয়বাদী সংস্কৃতি গড়ে উঠছে। পীরের দরগায় তুলসী, পীরের দরগায় প্রদীপ জ্বালছে, গন্ধ দিচ্ছে। সেটা যে শুধুমাত্র বাঙ্গালের ক্ষেত্রে হয়েছে তা তো নয়, যেখানেই পাঞ্জাবের ক্ষেত্রেও সেই পীরদের আমরা দেখছি প্রবলভাবে তারা রয়েছেন সাধারণ মানুষের মধ্যে। সুতরাং সমন্বয়, দক্ষিণ ভারতের যে ইসলাম তার মধ্যেও রয়েছে, কাশ্মীরের ইসলামের মধ্যেও রয়েছে, যে এইটাই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের এখানে নানা ভাষা রয়েছে। কংগ্রেস তার প্রথম যুগে কংগ্রেস নিজেই বুঝতে পেরেছিলেন যে যেভাবে ইউরোপে আমরা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের প্রভাবে আমরা বলছি যে একটা জাতি মানে একটি ভাষা কিংবা একটা এথনিক আইডেন্টিটি, তেমনটা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের জাতীয়তা অনেক বেশি, তার পরিসরটা অনেক বড়। ঠিক এই কারণেই রবীন্দ্রনাথের সেই কথা, ভারতবর্ষীয় মহাজাতি, মহাজাতি সদন নামটাও রবীন্দ্রনাথ রেখেছিলেন, কিন্তু তার আগে একটা প্রবন্ধে উনি ভারতবর্ষীয় মহাজাতির কথা বলছেন। এখানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সুতরাং এই বিষয়টা টেক্সট বইয়ে লেখা হতো, তার সেখানে অনেকটা আতিশয্য ছিল। কিন্তু কেউ যদি সত্যিকার এই ভাবনাটার উৎসগুলো খোঁজার চেষ্টা করেন, তাহলে তারা 19 শতকের শেষ দিকে জাতীয়তাবাদী ভাবনা, 20 শতকের ভাবনা, অ্যানথ্রোপোলজিস্টদের মধ্যে ভাবনা, যেখানে তারা দেখাচ্ছেন যে অনেক ট্রাইবাল কমিউনিটি কিভাবে তারা মেইনস্ট্রিম সোসাইটির সঙ্গে ইন্টিগ্রেটেড হচ্ছে। চমৎকার করে আমাকে আসলে ঠিক আছে, তো ধন্যবাদ। স্যার নিমাই বলছি, প্রণাম নেবেন স্যার। নিমাই হ্যাঁ, বলো, বলছি। কেমন আছো? ভালো আছেন? দেখে খুব ভালো লাগছে স্যার, আজকে শুনলাম আপনার অনেক দিন পরে, খুবই ভালো লাগছে এবং খুব ভালো আলোচনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সত্যি আমরা স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন ভঙ্গও হয়েছে, এবং তার মাঝখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বেছে নিতে হবে স্বপ্নটাকে ফিরিয়ে আনার। এই যে আহ্বান বা বার্তাটা দিয়ে গেলেন, ইতিহাসের আঙ্গিকটা পুরো বদলে গেল। ইতিহাস যে শুধুমাত্র ধারাবাহিকতা নয়, ইতিহাস যে শুধুমাত্র আপনি বলছেন শুধুমাত্র পুরাতনকে ধরে রেখেছে তা নয়, নতুনকে আহ্বান যেমন জানিয়েছে, তার মধ্যে একটা সমন্বয়ী যে বাদী চিন্তা ভাবনা, সেটা কিন্তু বাস্তবায়ন ঘটেছে। এবং উদাহরণ যে চিন্তা নীতি, যেগুলো নিয়ে গান্ধীবাদী চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে আরো বেশি আত্মস্থ করতে হবে, বিরূপ সমালোচনা থাকলেও তার গঠনমূলক দিকগুলোকে তুলে ধরতে হবে। এটা কিন্তু ইতিহাসের নতুন আঙ্গিক আমাদের আজকে অনেক বেশি সমৃদ্ধ করলেন স্যার। সত্যি স্যার, আজকে অনেকদিন পরে আপনার কথা শুনে খুব ধন্য হলাম। ভালো থাকবেন। কথা শুনে ভালো লাগলো। বুঝলাম যে আমি সম্পূর্ণভাবে বুদ্ধিহীন হয়ে যাইনি। আমার সামান্য কিছু বুদ্ধি বাকি রয়েছে, যাতে করে এখনো দু একটা কথা বললে তোমাদের মনে হয় যে লোকটা বাজে বলছে। না স্যার, ভালো থাকবেন, আমি দেখা হবে, যাবো একবার। ভালো থাকবেন স্যার। আচ্ছা, ভালো থেকো। বলছিলাম স্যার, ৭৫তম স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করছি। আজকের দিনে দাঁড়িয়ে স্যার জাতীয়তা বোধ
এই শব্দটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন যদি একটু বলেন। আমি একজন নাগরিক হিসেবে সুরক্ষিত থাকছি কিনা, নাগরিকের সুরক্ষা শুধুমাত্র আমি যে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী কিংবা জনগোষ্ঠী কিংবা দলের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, কিংবা আমার যে বিরোধী তাকেও সেভাবে সুরক্ষিত করছে কিনা, সেটা আমার দেখার কর্তব্য। এটা জাতীয়তাবোধের অঙ্গ। যে সমন্বয়ের কথা আমরা বলেছি, সেই টলারেন্স, সহাবস্থান, সহনশীলতা, সেগুলো আমাদের জীবনে আছে কিনা, আমাদের জীবনে দারিদ্র্য মোচনের একটা চেষ্টা আছে কিনা, জাতি গঠনের একটা চেষ্টা আছে কিনা। মনে রাখতে হবে যে নানা ধরনের সাম্প্রদায়িক যে আনুগত্য, সেগুলোর নাম মরলে জাতি গঠন হয় না। সুতরাং এই সমস্ত মিলেই জাতীয়তাবোধ। শুধুমাত্র সেলিব্রেশন নয় যে ৭৫ বছর বয়সে আমি একটা পতাকা তুললাম, আমি মুহূর্তের জন্য আমি জাতীয় ভাবনাকে মনে করলাম, তারপরে ভুলে গেলাম। পতাকা তোলা হলেই আমি চলে গেলাম মিষ্টি খেতে, তেমনটা নয়। জাতীয়তাবোধ আমি এটাকেই বলছি। আমি এটা অস্বীকার করি না যে জাতীয় রাষ্ট্রই এখনো আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য, এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। কিন্তু সেই জাতীয় রাষ্ট্রের চরিত্র কি হবে? সেই জাতীয় রাষ্ট্র কি রাষ্ট্রবাদী হবে, সর্বব্যাপী কি তার ক্ষমতা হবে, না সেই ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযম থাকবে, যেখানে ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত থাকবে? এটাই হলো উদারনৈতিক জাতীয়তাবোধ। জন স্টুয়ার্ট মিলের ভাবনার সঙ্গে খানিকটা ভাবনা আমাদের মেলে, এবং আমি একজন উদারবাদী ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাছে জাতীয়তাবোধ এভাবেই আসে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, কে? আমি আমি কোনো প্রশ্ন করব না, আমি কিছু প্রশ্ন করব না, আমার কিছু অনুভূতি জানাবো, মানে জানানোর লোকটা সম্বরণ করতে পারছি না। সেটা হলো, প্রথমেই বলি, আপনি সিনিয়র মাস, আমি সিনিয়র, আমারও বয়স হয়ে গেছে। সরকার যেহেতু আমাদের চাকরির মেয়াদটা বাড়িয়ে দিয়েছে, তাই রয়ে গিয়েছি। তো এই বয়সে দাঁড়িয়ে অনেক কিছুর মূল্যায়ন সত্যি হয়, ম্যাচিউরিটি আসে তো মূল্যায়ন হয়। সেখান থেকে আপনি যেভাবে মূল্যায়ন করেছেন, আমি প্রথমেই বলি আমার ভীষণ ভালো লেগেছে। এই ভালো লাগাটা আমি না জানিয়ে পারলাম। ভালো লেগেছে পদ্ধতিটা, আপনি যে পদ্ধতিটা নিয়েছেন সেটা শেখার, এই বয়সেও হাউ টু টিচ, এই পদ্ধতিটা একটা ভাবে আমি আপনার কাছ থেকে নিলাম। আপনি সেই ৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একটা পর্যায়ক্রম তুলে ধরেছেন, খুব প্রিসাইজ ওয়েতে, কিন্তু কম্প্যাক্ট ফর্মে। এটা আমার, প্রথমেই বলি, এটা আমার ভালো লাগা। আর একটা সংশয়, সেটাও আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, ঠিক লিবারেল ডেমোক্রেসি কথাটা বারবার এসেছে। এটা তো শুধু ভারতবর্ষের সংকট নয়, সমস্ত ইউরোপ, সারা পৃথিবীর সংকট। ভাবুন, এটা জানা আমাদের সকলে, তবু ওই যে বললাম বলার লোক, আমাদের মাস্টারমশাইদের একটু বলার লোক থাকে, সেই কারণে আর কি। সেই লোকটা হচ্ছে ফরাসি বিপ্লব। তখনও তো কত স্বপ্ন আর আবেগ দিয়ে বিপ্লবটা ঘটল, কিন্তু সেই মধ্যবিত্তের প্রকোপে পড়ে সেই গণতন্ত্রের প্রতিও মানুষের মোহভঙ্গ ঘটছে। কিন্তু পাশ্চাত্যের ব্যাপারটা একটু অন্যরকম বলে ওদের অনেক ভাঙচুর চলে। আমাদের ভারতবর্ষ সেখানে একটা ব্যতিক্রম জায়গা সত্যি পেয়েছি আমরা অনেক। আমি গান্ধী, সুভাষ, নেহেরু কোনো বিতর্কে যাব না। আমার কাছে একটাই কথা, ওরা পথ দেখিয়েছিলেন, যে কোনো ভাবেই হোক ওরা পথ দেখিয়েছিলেন। সেখানে মতান্তর ছিল, কিন্তু ওরা দ্রষ্টা। ওদের আমাদের কোথাও কোথাও অমিল হতে পারে, কিন্তু দ্রষ্টা। গান্ধীজি এটা তো শিখিয়েছিলেন যে অহিংসা সবলের ধর্ম, দুর্বল মানুষের কাজ নয়, সে হতে পারে না। এটা একটা ফিলোসফি, এটা ফিলোসফি। তিনি মাস মুভমেন্ট কিভাবে করতে হয় শিখিয়েছিলেন, কারণ তথ্যই বলে কথা। গান্ধীজি যেভাবে মাস অ্যাট্রাক্ট করতে পেরেছিলেন, সেটা কিন্তু আর কেউ পারেনি।
সেই সময় দাঁড়িয়ে, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন, একটা ফোন হ্যাঁ, এসেছে। বলুন, বলুন। সেই সময় কিন্তু গান্ধীজির মতন করে এত বেশি মাসকে কেউ অ্যাট্রাক্ট করতে পারেনি, দেশের আপামর মানুষকে টানতে পারেনি। তার মধ্যে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা তিনি বুঝতে পেরেছিলেন। এই যে আপনি আজকে বললেন নতুন প্রজন্মকে নতুন করে ভাবতে হবে, এই কথাটা বোধহয় ঠিক, একদম ঠিক। যে যে আশাগুলো পূর্ণ হয়নি মানুষের, হয়নি। আজও কি সব মানুষ খেতে পায়, শিক্ষা পায়? পায় না তো। কত মানুষ তো এভাবেই আছে। মানুষ স্বাধীনতার অর্থটাই পরিষ্কার হয়, শিক্ষা নেই, কিছু নানান অসঙ্গতি, অসম্পূর্ণতা দেশবাসীর আছে। আমরা ছাত্রদের কাছে কি বলবো তো বুঝতে পারি না। একটা কথাটা বলতে পারি বোধহয়, আমি আপনার সাথে একটু সংযোজন করতে চাই। শুধু আশা পূরণ নয়, আশাটা কিভাবে পূরণ করবে সেই পদ্ধতিটা নিয়েও ভাবো। দেখো ওই মানুষগুলোকে যারা পথ দেখিয়ে গেছেন, এইটা ভাবো ওদের দেখে। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে ভালো মন্দটাকে চেনো, ভালো মন্দটাকে বোঝো, নতুন করে স্বপ্ন পূরণের জন্য তোমরা ঐক্যবদ্ধ হও। এটা একটা কথা, এটা আশার কথা। কিন্তু দুরাশার কথাও একটা হয় মনে, যেটা প্রথম সারা পৃথিবী ব্যাপী লিবারেল ডেমোক্রেসি কিন্তু সংকটাপন্ন। সেখানে অর্থনৈতিক ভাবে বলুন, রাজনৈতিক ভাবে বলুন, সংকটাপন্ন। হ্যাঁ, নতুন নতুন পদ্ধতি খুঁজছেন সবাই, যারা রাষ্ট্রশক্তিতে আছে তারা, নতুন প্রজন্মের মানুষ যারা আছেন, যারা ভাবেন, কর্মবিদ যারা ভাবেন, চিন্তা করেন যারা, তারা নতুন পদ্ধতি খুঁজছেন। কিন্তু বিপদটা থেকে সত্যি খুব অস্পষ্ট লাগে সামনের দিনগুলো। এটা আপনার কাছে কোনো প্রশ্ন নয় স্যার, এটা একটা আপনার বক্তব্যটা আমি বুঝতে পারছি, সেটা সত্যি এর মধ্যে একটা নৈরাশ্য আছে। হ্যাঁ, হতাশা লাগে। এবং সম্প্রতি অনেকেই এই লিবারেল ডেমোক্রেসির সংকটের কথা বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যদি ভাবি যে আমরা ভারতের পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, যেখানে 5 বছর অন্তর একটা ভোট হয় এবং আমাদের সেই অধিকার রয়েছে, তাহলে আমরা এমনটা কেন ভাবতে পারবো না যে বিভিন্ন স্তরে যে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর একটা নিজস্ব ক্ষেত্র তৈরি হোক। সে ট্যাক্স করতে পারবে, সে ওয়েলফেয়ারে খরচ করতে পারবে, সে ইনভেস্ট করতে পারবে। শুধুমাত্র আমরা কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের চারধারে আমরা ঘুরবো কেন? এবং এর ফলে যে পাওয়ার স্ট্রাগলটা ঘটছে, সেটা রুলিং পার্টির মধ্যে ঘটছে, রুলিং পার্টির সঙ্গে অপোজিশনের মধ্যে ঘটছে। এই পাওয়ার স্ট্রাগল থেকেই তো আমাদের হাজারো সমস্যা হচ্ছে। আমরা তো সেইভাবে সংবেদনশীল একটা রাষ্ট্র ব্যবস্থা কিংবা রাজনীতি কিংবা দলগত ব্যবস্থা করতে পারছি না। এক্স্যাক্টলি, ঠিক ঠিক। পাওয়ারের ডিকনসেন্ট্রেশন অফ পাওয়ারটা, এটা ইউটোপিয়া হতে পারে, কিন্তু ভাবা যেতে পারে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে যতই গালাগালি দিই, মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় স্তরে, তৃণমূল স্তরে যে প্রশাসনিক ব্যবস্থা, তার কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে। অবশ্যই আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওরা নতুন নতুন নানা রকম ইনোভেটিভ পদ্ধতি কিন্তু নিয়েছে। তারা যদি লোকাল ইনস্টিটিউশনস গুলোকে এত মর্যাদা দিতে পারে, একভাবে সুরক্ষিত রাখতে পারে, তাহলে আমরা কেন আমাদের লোকাল ইনস্টিটিউশন গুলোকে সেইভাবে ওরিয়েন্ট করতে পারবো না? আমরা ভাবতে পারি অন্তত যে স্বপ্নটা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেল, সেই স্বপ্নটাকে আবার একটু পুনরুদ্ধার করার একটা চেষ্টা করা যেতে পারে। এইটাই আমি বলতে চাইছি, এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই। ঠিক ঠিক ঠিকই তো। আপনি এত কথা বলছেন, আপনার কি ক্ষমতা? আমি তো বলবো সত্যি সত্যি আমার সে ক্ষমতা নেই। সুতরাং আমি এই বলাটার মধ্যে দিয়ে আমার হয়তো একটা কোথাও মনের কোণে একটা আশার রয়েছে যে সম্পূর্ণভাবে নৈরাশ্যে আমি নিজেকে আবৃত করতে চাইছি না। আমি হয়তো ভাবছি সেটা, যদিও ওনাকে শিববাবুকে বললাম যে আমার ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু মনের কোণে তো একটা আশা হয়তো আছে। আমরা সেই আশাকে আমরা তো সবসময় কিছু ইতিবাচক ভাবনা ভাবতে চাই, গঠনমূলক ভাবনা নিশ্চয়ই ভাবতে চাই যে কি করে, কিন্তু দিশাহীন লাগে মাঝে মাঝে। কারণ রাষ্ট্রশক্তি এবং মানুষ, এদের মধ্যে তো একটা মেলবন্ধন দরকার হয়। এই মেলবন্ধনটা আমাদের দেশে খুব স্ট্রং হচ্ছে না মনে হয় যেন কোথাও।
রাষ্ট্রশক্তিকে সংবেদনশীল হতে হবে, এইটাই এই রাষ্ট্রশক্তিকে গণমুখী হতে হবে, তবেই সেটা মেলবন্ধন ঘটবে, একদম নইলে মেলবন্ধন হবে না। এই অভাবটাই হ্যাঁ, যাই হোক, আমরা আপনার কথা পরিষ্কার বুঝতে পেরেছি, ঠিকই। না, আপনার কথা শুনে ভালো লাগলো, অন্তত সংশয়টা আমারও রয়েছে, আমার কথার মধ্যে আপনি সংশয়টা পেয়েছেন। কিন্তু ঐতিহাসিকদের স্বভাব মতন আমি একটু নিজেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছি আমার বিষয় থেকে। যে কোনো সংবেদনশীল মানুষই আজকে সংশয় ভুগবেন, এটা খুব স্বাভাবিক, নিশ্চয়ই, এটা খুব স্বাভাবিক এই সময়টা। এবং দেখুন, পৃথিবীর ইতিহাসে এই হয়তো এগুলোকেই ক্রান্তিকাল বলে, যখন উত্তর পাওয়া যায় না, হয়তো এগুলোই সেই ক্রান্তিকাল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, ধন্যবাদ। ঠিক আছে বিবেক, সেটা হচ্ছে যে ভারতের জাতীয়তাবাদের উত্থান ঠিক কোন সময় থেকে উত্থান ঘটেছিল? ওর উত্তরটা দেওয়া ভীষণ কঠিন। একজন বলবে ভারতবর্ষ সৃষ্টি হওয়ার পর থেকেই ভারতীয় জাতির উত্থান ঘটেছে, এমনটা তো নয়। সুতরাং আধুনিক জাতীয়তাবাদের উত্থান যদি আমরা ধরি, তাহলে একটা কনভিনিয়েন্ট ডেট হচ্ছে 1885, যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু কেউ যদি বলে যে না, কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগেই একটা জাতীয়তাবাদী জনক্ষেত্র কিংবা পাবলিক স্ফিয়ার তৈরি হয়েছিল, সেখানে খবরের কাগজের একটা ভূমিকা ছিল, রাজনৈতিক সংস্থাগুলো ভূমিকা ছিল, 19 শতকের নবজাগরণের থেকে যে সমস্ত সংগঠনগুলো গড়ে উঠেছিল তাদের একটা ভূমিকা ছিল। এইভাবে ভাবা যেতে পারে। আবার কেউ বলবে যে না রে, তোমরা শুধুমাত্র ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কথা ভাবছো, 1857 বিদ্রোহের মধ্যেও তো একটা জাতীয়তাবাদ প্রচ্ছন্ন ছিল। সেটাও খানিকটা সত্যি, কারণ 1857 সালে যারা বিদ্রোহী, তাদের অনেকের লেখার মধ্যে কিন্তু একটা রাষ্ট্র কল্পনা ছিল, বিকল্প রাষ্ট্র কল্পনা ছিল, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা যদি ধরি যে সংগঠিত জাতীয়তাবাদ, তাহলে সংগঠিত জাতীয়তাবাদের সঙ্গে কংগ্রেসকে চিহ্ন করা যায় না। কংগ্রেসই তার মুখ্য ভূমিকা ছিল, এবং কংগ্রেসের এই মুখ্য ভূমিকার পেছনে ছিল, যেটাকে আমি বলছি 19 শতক জুড়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে নানা ধরনের প্রাতিষ্ঠানিক রূপান্তরের মধ্য দিয়ে একটা জাতীয়তাবাদী জনক্ষেত্র গড়ে উঠছে। তার মধ্যে সংবাদপত্র রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন রয়েছে, ওদিকে নানা ধরনের সামাজিক সংগঠন রয়েছে, ব্রাহ্ম আন্দোলন রয়েছে, আর্য আন্দোলন রয়েছে, অনেক কিছু রয়েছে। শুধু এভাবেই দেখতে হবে। সুমিত বাবু খুব সুন্দর মেনশন করলেন। বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা বললেন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের সময় যে মানে জাতীয়তাবাদের চেতনা বিকাশ ঘটেছিল অবশ্যই, কিন্তু তার আগে আমরা যদি যাই 1855 সাঁওতাল বিদ্রোহ, সেটা না ঘটেছিল, তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেটা জাতীয়তাবাদী নয়, সেটা ঔপনিবেশিক বিরোধী। যে কোনো ঔপনিবেশিক রাষ্ট্র বিরোধী সংগ্রামী জাতীয়তাবাদী সংগ্রাম নয়। জাতীয়তাবাদী চেতনার মধ্যে একটা বিকল্প রাষ্ট্র কল্পনার দরকার আছে। সাঁওতালদের মধ্যে সেটা ছিল কিনা আমার সংশয় আছে। সাঁওতালদের নিজস্ব একটা রাষ্ট্র ভাবনা ছিল, কিন্তু এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে যে তারা যে ওই ধরনের একটা ভারতবর্ষীয় রাষ্ট্র কল্পনা করছিল তা নয়, যেটা 1857 বিদ্রোহীদের মধ্যে ছিল। কারণ তাদের সামনে মুঘল সাম্রাজ্যের একটা প্রতীকী মূল্য ছিল। তারা মুঘল সাম্রাজ্যকে মনে করছে একটা বিকল্প রাষ্ট্রের নিউক্লিয়াস। সেটা তাদের পক্ষে সম্ভব ছিল, সাঁওতালদের পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, তাহলে 1857 আগে পর্বে মানে আমি যেটা বলতে চাইছিলাম, 1857 আগে অন্য সময়কে আমরা কি জাতীয়তাবাদের কোনো উত্থান বলে মনে করব না ভারতবর্ষে? জাতীয়তাবাদ বলতে কি বোঝা যায়? জাতীয়তাবাদ তো রাষ্ট্র চেতনা ছাড়া হয় না। আমি একটা জাতি, আমার একটা রাষ্ট্রের প্রয়োজন। তো 1857 ক্ষেত্রে একটা বিকল্প রাষ্ট্র ভাবনা ছিল, কারণ তাদের সামনে মুঘল সম্রাট ছিলেন। তার আগে যে আন্দোলনগুলো গড়ে উঠছে, সেই আন্দোলনকে এই ধরনের বিকল্প রাষ্ট্র ভাবনা, যেটা সর্বব্যাপী, যেটা সমগ্র ভারতকে স্পর্শ করে, তেমনটা কি হয়েছে?
এমনটা যদি হয়ে থাকে তবেই তাকে আমি জাতীয়তাবাদ বলছি। অনেকে নিজেদের স্বার্থে কিংবা তবে জাতীয় জাতীয় রাষ্ট্রের স্মৃতি নির্মাণের প্রকল্পে তারা যে কোনো আন্দোলনকেই জাতীয় আন্দোলনের অঙ্গীভূত করেছে, তার মানে তো সেটা জাতীয় আন্দোলনের অঙ্গ নয়। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার।